শর্ট কোশ্চেন সিরিজের আজ আমরা 5 নম্বর ভিডিওটি দেখছি। তো এই ভিডিওতে আমরা খুব সহজেই তাড়াতাড়ি করে বুঝিয়ে দেব, যেটা এবার এইচএস পরীক্ষায় ছাত্রছাত্রীদের খুবই কাজে লাগবে। তো প্রথম প্রশ্ন যেটা বলছি সেটা হলো, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন। মূক ও বধির যারা কথা বলতে পারেন এবং কানে শুনতে পারেন না, তাদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন। কে করেন? জুয়ান পাবলো বনে। দ্বিতীয় প্রশ্ন, অ্যাক্টেড ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অ্যাক্টেড ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অ্যাক্টেড ব্যান্ড যে যন্ত্র, তার সাহায্যে কি পরিমাপ করা হয়? তার সাহায্যে বধিরতা পরিমাপ করা হয়। লোকটি কতটা কানে শুনতে পাচ্ছে না সেটা পরিমাপ করা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, কটি বিন্দু বা ডট দিয়ে বেইল লেখা হয়? সাধারণত 6টি বিন্দু দিয়ে বেইল লেখা হয়। মূক ও বধিরদের দুটি শিক্ষা পদ্ধতির নাম বলো। মূক ও বধিরদের দুটি শিক্ষা পদ্ধতির নাম, একটা হচ্ছে ওষ্ঠ পঠন, মানে ঠোঁট দেখে বুঝতে পারে কি বলছে, আর দ্বিতীয়টা হচ্ছে আঙুলের দ্বারা বানান শেখা, বানান লেখা। দুটো মুখ যারা কথা বলতে পারে না তাদের দুটো পদ্ধতি, একটা হচ্ছে ওষ্ঠ পঠন আর আঙুল দিয়ে শেখা। পরের প্রশ্ন হচ্ছে কি, স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহার হয় কাদের জন্য? স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহার হয় দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। পরের প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতি হলো বেইল পদ্ধতি। ভারতের অন্ধ শিশুদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে ভারতের অমৃতসরে অন্ধ শিশুদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন হয়। বেইল পদ্ধতি কটি বিন্দু দিয়ে লেখা হয়? 6টি বিন্দু দিয়ে। শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যার উল্লেখ করো। আচরণমূলক সমস্যা বলতে দেখো, অনেক সময় ছাত্রছাত্রীরা স্কুল থেকে পালিয়ে যায় পুরো ক্লাস না করে, কেউ মিথ্যা কথা বলে, কেউ অশ্লীল শব্দ প্রয়োগ করে, এগুলো সবই আচরণমূলক সমস্যার মধ্যে ধরব। শারীরিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণী বিভাগ করো। শারীরিক প্রতিবন্ধী শ্রেণীদের দুটি শ্রেণী বিভাগ যদি করতে হয়, তুমি বলবে অন্ধ কালা ও বোবা কালা। আচ্ছা, অ্যাক্টিভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? প্রশ্নটা এর আগে রিপিট করেছি, বধিরত্ব বা বধিরতা পরিমাপ করা হয়। স্ক্রিন রিডার যন্ত্র কাদের জন্য ব্যবহার করা হয়? দৃষ্টিহীনদের জন্য ব্যবহার করা হয়। ঠোঁট নাড়া পদ্ধতি কাদের জন্য ব্যবহার হয়? মূক ও বধিরদের জন্য। স্টাইলাস কি? বেইল ব্যবস্থায় পুরু কার্ডবোর্ড ও কাগজের উপর যে শক্ত উঁচু উঁচু বিন্দু দেয়া হয় তাকে স্টাইলাস বলে। মূক ও বধির শিশুর শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হলো আত্মবিশ্বাস গঠন করা। ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 সালে। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য? দৃষ্টিহীনদের জন্য। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য? দৃষ্টিহীনদের জন্য। বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত? ব্যতিক্রমী শিশুরা পৃথকভাবে সক্ষম শিশু নামে পরিচিত। পৃথকভাবে সক্ষম বা বিশেষভাবে সক্ষম, পৃথকভাবে বা বিশেষভাবে সক্ষম বলতে হবে। সেটা হচ্ছে যারা প্রতিবন্ধী তাদেরকে বলা হয় বিশেষভাবে বা পৃথকভাবে সক্ষম। শ্রেণীকক্ষের দুটি আচরণগত সমস্যা, একটা হচ্ছে স্কুল থেকে পালানো, মিথ্যে কথা বলা, অশ্লীল শব্দের প্রয়োগ ইত্যাদি। সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকারী হয়? 2002 সালের মার্চ মাস থেকে। বয়স্ক শিক্ষার যে কোনো একটি উদ্দেশ্য লেখো। আত্মবিশ্বাস বৃদ্ধি করা হলো বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়?
8ই সেপ্টেম্বর। একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নাম মন্তেশ্বরী স্কুল। প্রাক প্রাথমিক বিদ্যালয় মন্তেশ্বরী স্কুল। NLM এর পুরো নাম কি? NLM ন্যাশনাল লিটারেসি মিশন। ন্যাশনাল লিটারেসি মিশন। জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় সাক্ষরতা মিশন 1988-এ প্রতিষ্ঠিত হয়। ভারতের কোন রাজ্যে সাক্ষরতা বেশি? কেরলে। শিক্ষাক্ষেত্রে 3R এর অর্থ কি? 3R এর অর্থ হচ্ছে রিড, রাইট আর ম্যাথামেটিক্স। আর হচ্ছে পঠন, পাঠন, লিখন ও গণিত। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝায়? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে বোঝায় অকৃতকার্য হওয়ার জন্য বছরের পর বছর একই শ্রেণীতে অবস্থান করা। অনুন্নয়ন মানে তাদের উন্নয়ন হচ্ছে না। তাহলে কি? যারা পাস করতে পারছে না, অকৃতকার্য, তারা বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট কাদের বলবো? প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগেই বহু ছেলে মেয়ে বিদ্যালয় ছেড়ে চলে যায়, অর্থাৎ পঠন পাঠন বন্ধ করে দেয়। এদেরকে শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলে। প্রাথমিক শিক্ষা শেষ স্তরে পৌঁছানোর আগেই বহু ছেলে মেয়ে পঠন পাঠন বন্ধ করে চলে যায়, এদেরকে ড্রপ আউট বলে। বয়স্ক শিক্ষা কাকে বলে? 15 থেকে 35 বছর পর্যন্ত পুরুষ ও মহিলাদের শিক্ষা গ্রহণকে বয়স্ক শিক্ষা বলে। তাহলে বলছি বয়স্ক শিক্ষা কাকে বলে? 15 থেকে 35 বছরের বয়স পর্যন্ত পুরুষ ও মহিলাদের শিক্ষা গ্রহণকে বয়স্ক শিক্ষা বলে। বয়স্ক শিক্ষা কাকে বলে? 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত পুরুষ ও মহিলাদের শিক্ষা গ্রহণকে বয়স্ক শিক্ষা বলে। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষার মর্যাদা কে দেন? বা বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা এই হিসেবে অভিহিত কে করেন? মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। সার্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা করো। সার্বজনীন প্রাথমিক শিক্ষা। সার্বজনীন প্রাথমিক শিক্ষা মানে হচ্ছে সবার জন্য প্রাথমিক শিক্ষা। তো তার দুটো সমস্যা আলোচনা করতে বলেছে। প্রথম সমস্যা হচ্ছে এখনও অনেক পিতামাতা মনে করেন যে সন্তানকে বিদ্যালয়ে পাঠানো বিলাসিতা। যে পাঠিয়ে কি হবে, ওটা একটা মানে স্ট্যাটাস বৃদ্ধি, এরকম মনে করেন অনেক। আর অনেক ছেলে মেয়ে নাম নথিভুক্ত করে, কিন্তু নানাবিধ কারণে, পারিবারিক সমস্যা, আর্থিক অনটন ইত্যাদির কারণে তারা লেখাপড়া ছেড়ে দেয়। অপচয় এবং আটকে থাকা সার্বজনীন শিক্ষার এটি একটি বড় বাধা। NLM ন্যাশনাল লিটারেসি মিশন। ন্যাশনাল লিটারেসি মিশন। জাতীয় সাক্ষরতা মিশন কবে হয়? 1988। শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট কাকে বলে? নির্দিষ্ট শিক্ষা প্রথম থেকে ক্লাস 8 পর্যন্ত, অর্থাৎ অষ্টম শ্রেণী বা প্রাথমিক শিক্ষা। 1 থেকে 8 পর্যন্ত প্রাথমিক, 1 থেকে 5 পর্যন্ত নিম্ন প্রাথমিক, 6 থেকে 8 পর্যন্ত উচ্চ প্রাথমিক। তাহলে 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা শেষ করার পূর্বে যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় পরিত্যাগ করেন, পড়াশোনা ছেড়ে দেয়, তাকে কি বলবো? বিদ্যালয়ে ছুট শিক্ষার্থী বা ড্রপ আউট স্টুডেন্ট বলবো। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে বোঝায় প্রাথমিক শিক্ষা অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত। এই সময়ে কেউ যদি একই ক্লাসে থাকে, বারবার ফেল করে, তাহলে কি হয়? সেক্ষেত্রে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়, তাকে আবার পড়াতে হয়। তাহলে 1 থেকে 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যদি কোনো ক্লাসে বারবার কেউ অকৃতকার্য হয়, তার জন্য সরকারের একটি আর্থিক ক্ষতি হয়। একে বলা হয় শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন। SSA সর্বশিক্ষা মিশন। SSA হলো সর্বশিক্ষা অভিযান। SSM দিলে সর্বশিক্ষা মিশন। SSA সর্বশিক্ষা অভিযান, SSM সর্বশিক্ষা মিশন।
বয়স্ক শিক্ষার ক্ষেত্রে যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। লক্ষ্য হলো কি? বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য হলো পড়া, লেখা, জ্ঞান প্রকাশ এবং আরও জ্ঞান লাভে শিক্ষার্থীকে উৎসাহিত করা। তাহলে কি? পড়া, লেখা, জ্ঞান বৃদ্ধি করা এবং আরও জ্ঞান লাভে শিক্ষার্থীকে উৎসাহিত করা। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় 1978। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2002। বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝায়? ভারতের সংবিধানে 45 নম্বর ধারা অনুযায়ী সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের থেকে 14 বছরের মধ্যে সমস্ত সকল ছেলেমেয়েদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে দেশকে প্রয়াসী হতে হবে। তাহলে 45 নম্বর যে ধারা আছে, 45 নম্বর ধারা, সেখানে ভারতীয় সংবিধানে বলা হয়েছে 10 থেকে 14 বছর পর্যন্ত দেশের প্রত্যেকটি নাগরিককে অবৈতনিক মানে হচ্ছে বিনা বেতনে এবং বাধ্যতামূলক অবশ্যই দিতে হবে। এটা দেশ বা রাষ্ট্রকে এই পরিষেবাটা প্রদান করতে হবে, পরিষেবা দিতে বাধ্য থাকতে হবে। এই শিক্ষাকে বলা হয় বাধ্যতামূলক শিক্ষা। বয়স্ক শিক্ষার একটি সমস্যা কি? বয়স্ক শিক্ষার একটি সমস্যা হচ্ছে পরিকাঠামোগত সমস্যা হচ্ছে বিভিন্ন কারণে এবং আর্থিক কিছু সমস্যা দেখা দিচ্ছে। আর্থিক দুর্বল আর্থসামাজিক ব্যবস্থা, যে পয়সা কড়ি লাগে এই শিক্ষাটা দিতে, সেটা আমাদের ক্ষেত্রে দেয়া মুশকিল হয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে অপচয়, এটা 3 নম্বর বার বলছি যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সময় একই ক্লাসে বারবার ফেল করে এবং যার কারণে দেশের অনেক আর্থিক ক্ষতি হয়। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলবো। অপ্রথাগত শিক্ষা কি? যে শিক্ষা বিদ্যালয়ের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 4 দেয়ালের মধ্যে আবদ্ধ নয়, কিন্তু যাতে কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণ থাকে, তাকে অপ্রথাগত শিক্ষা বলে। আংশিক নিয়ন্ত্রণ থাকে মানে অপ্রথাগত শিক্ষা অনেকটা, ধরো ওই যে দূর শিক্ষা, এগুলো অপ্রথাগত শিক্ষা। ডেলার কমিশন কত সালে রিপোর্ট পেশ করে? 1996 সালে। জেকাস ডেলার কমিশন কবে স্থাপিত হয়? 1993। আর এর আগে প্রশ্ন যেটা দেখলে, রিপোর্ট কবে পেশ হয়? 1996। আচ্ছা, ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ কটি? 4টি। কর্মের জন্য শিক্ষা, এটি কি? এটি হচ্ছে পারদর্শিতার শিক্ষা। পারদর্শিতার শিক্ষা। গান্ধীজির কর্মকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির নাম বুনিয়াদী শিক্ষা। গান্ধীজি যে কর্মপদ্ধতির শিক্ষা তৈরি করেছিলেন তার নাম হচ্ছে বুনিয়াদী শিক্ষা। শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি? জেকাস ডেলার। জেকাস ডেলার। ডাকার সম্মেলনের বিষয় কি ছিল? ডাকার সম্মেলনের বিষয় ছিল সবার জন্য শিক্ষা। ইউনেস্কোর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ট্রেজার উইদিন কথাটির অর্থ হচ্ছে অন্তর্নিহিত সম্পদ। অন্তর্নিহিত সম্পদ। ডেলার কমিশনের প্রতিবেদন কবে প্রকাশিত হয়? 1996 সালে। নিচের কোনটি, স্পেলিং ভুল আছে কোনটি, নিচের কোনটি জ্যাক ডেলারের দেয়া শিখন স্তম্ভ নয়? সকলকে সাহায্য করার শিক্ষা, এটা ওনার মধ্যে নেই, জেকাস ডেলারের মধ্যে নেই। ডেল রস কমিশনের প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রেজার উইদিন। লার্নিং দ্য ট্রেজার উইদিন। ট্রেজার উইদিন কথাটির অর্থ কি? অন্তর্নিহিত সম্পদ। তাহলে কি এটা বি একটা উত্তর হবে, লার্নিং দ্য ট্রেজার উইদিন।
আজ এটা শেষ অধ্যায় হয়ে গেল। এই 5টা ভিডিওতে তোমাদের যা যা শর্ট কোশ্চেন করিয়েছি, আশা করছি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে এই জিনিসগুলোই আসবে। তোমাদের কাছে বারবার আমি একটা অনুরোধ করছি, তোমরা এই 5টা ভিডিও বারবার দেখে যাও, কারণ বড় প্রশ্ন কমন পাওয়া অত্যন্ত সোজা, কিন্তু শর্ট কোশ্চেন বা এমসিকিউগুলো সহজে কমন পাওয়া যায় না। সেক্ষেত্রে তোমাদের এই 5টা ভিডিও প্রত্যেকটাই দেখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করতে হবে কারণ বলছি, ধরো তুমি কমনও পেলে, কমন পাওয়ার পর পরীক্ষা হলে এক্সাম সেন্টারে কনফিউশন হয়ে যায় যে আমি ঠিক বলছি তো, আমি ঠিক লিখছি তো, এটাই একটা আমাদের সমস্যা তৈরি করে। সুতরাং বারবার যদি তুমি প্র্যাকটিস না করো, তুমি সেটা সফল হতে পারবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, পরীক্ষার শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ।